আর্জেন্টিনা মেসিকে খেলাবে এটা নিশ্চিত এবং যেটি বলছেন যে পুরো একাদশ বদলে ফেলার বিষয়টি পুরো একাদশ না বদলালেও এই একাদশের মানে আর্জেন্টিনার লাস্ট দুটো ম্যাচে যে একাদশ খেলেছে সেখান থেকে অন্তত 4 থেকে 5টা পরিবর্তন আসতে যাচ্ছে, এটা অনেকটাই নিশ্চিত। এবং সেখানে তিনি ডিফেন্ড লাইনে দুজনকে পরিবর্তন করবেন, মাঝে ডিপলকে একটু সাইডে করে প্যালাসিওসকে তিনি দেখার চেষ্টা করবেন এবং সামনে একদম ফরওয়ার্ড লাইনে তিনি এখানে কিন্তু আলভারেজকে দেখার একটা চ্যালেঞ্জ নিতে পারেন। আলভারেজ আমরা জানি যে যদি বলি যে তার নিকনেম হচ্ছে স্পাইডারম্যান, তাকে হয়তো বা সবশেষ বিশ্বকাপে 2022 বিশ্বকাপে আলভারেজ কী করেছে সেটা সবাই দেখেছি। সেই জায়গাটায় মেসির অনুপস্থিতিতে মেসি যদি কোনো কারণে ইনজুরিতে পড়ে বা তার দিন না যায়, ভালো দিন না যায়, সেদিন একজন ফরওয়ার্ড তো আর্জেন্টিনার লাগবে। আপনি যদি সেই জায়গায় নিয়মিত যে ফরওয়ার্ড খেলেন লাউতারো মার্টিনেজ, তিনি কিন্তু খুব এখনো পর্যন্ত সুবিধা করতে পারেন, তার কাছ থেকে একটা গোল আপনি পাননি। 5টা গোলই মেসি করেছেন। মেসির সব ম্যাচে গোল করবে এই আশা যদি আপনি করেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করেন। সেই আশা নিশ্চয়ই স্কালোনিও করবে না, সেই জন্যই তিনি আলভারেজকে এই ম্যাচটাতে বেশি সুযোগ দিতে চান। আপনি যদি এই পাশে দেখেন সিমিওনে আছে, এই পাশে গঞ্জালেজ আছে এবং এই ম্যাচটাতে তিনি আলভারেজকে পরিকল্পনা করেই ম্যাচের মোমেন্টামটা সাজাতে চান এখন পর্যন্ত যে আভাসটা আছে। আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, আর্জেন্টিনার সবচেয়ে ফেভারিট পজিশন যেটা, ফরমেশন যেটা 4-3-3, যদিও স্কালোনি ম্যাচের মাঝখানে ফরমেশন চেঞ্জ করে নির্দিষ্ট ফরমেশনে বাধা থাকেন না, তবে এখন পর্যন্ত আভাস তারা 4-3-3 ফরমেশনে খেলবেন। হটস্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম, আমার সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রশিদ। ম্যাচ এবং আপকামিং ম্যাচ দুটো নিয়ে কথা বলবো। মামুন, ওয়েলকাম আপনাকে স্টার প্লে সেটে। ধন্যবাদ। আজকে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখলাম, ইজিপ্ট এবং ইরান। মিশর এবং ইরানের যে ম্যাচটা হয়েছে একদম নিঃসন্দেহে এই গ্রুপের সবচেয়ে জমজমাট একটা ম্যাচ, যেখানে ইজিপ্টের বা মিশরের থ্রু করার জন্য ড্র হলে যথেষ্ট ছিল, সেখানে তারা তাদের প্রাণপণ চেষ্টা করেছে এবং আমরা ইরানকে দেখেছি পুরো ম্যাচ জুড়ে তারা আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল এবং শেষ মুহূর্তে 90 মিনিট পরে যোগ করা অতিরিক্ত সময় তারা একটা গোলও করেছিল, যদিও VAR এর কারণে সেটা বাতিল হয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়েন ইরানের ফুটবলাররা। যদিও আমি কিন্তু কান্নার তেমনটা কারণ দেখছি না, আপনি কি দেখছেন? কারণ দেখছি না আমিও, কারণ হচ্ছে তাদের এখন কিন্তু একটা বড় সুযোগ রয়েছে। আমরা যদি বলি যে থার্ড যে টিমগুলো, যারা যে 8টা টিম যাবে, সেখানে কিন্তু ইরানের বেশ ভালো সুযোগ আছে এখনো পর্যন্ত। আমি জানি না, হয়তো বা তারা কান্নায় ভেঙে পড়েছে যে সরাসরি যদি যেতে পারি গ্রুপ রানার্স আপ হয়ে বা চ্যাম্পিয়ন হয়ে, তাহলে আমি কেন সেই সম্মানের জায়গাটা হারাবো, সেই জন্য হয়তো তারা হতাশ হয়ে পড়েছিল। আরও একটা ম্যাচ ছিল বেলজিয়াম এবং নিউজিল্যান্ড, যেখানে নিউজিল্যান্ডকে একদম ধসিয়ে দিয়েছে বলা যায় বেলজিয়াম। যদি দেখেন এই ম্যাচে শুরুতে কিন্তু নিউজিল্যান্ড খুব একটা খারাপ খেলছিল না, শেষ দিকে গিয়ে বেলজিয়াম খুব বেশি চাপে ফেলে নিউজিল্যান্ডকে এবং সেখানে ডি ব্রুইনার দেখছিলাম যে ডি বক্সের বাইরে থেকে লম্বা অনেকগুলো শট নিয়েছেন, শেষ পর্যন্ত তিনি সাকসেসফুলও হয়েছিলেন লম্বা। মানে এবারে বিশ্বকাপে কিন্তু আমরা রেঞ্জের বাইরে থেকে অনেক বেশি গোল দেখছি, সেই জায়গা থেকেই কিনা ডি ব্রুইনা বা অন্য যারা ফরওয়ার্ড ছিলেন বেলজিয়ামের, তারা একদম আপনার ডি বক্সের বাইরে থেকে বেশ অনেকগুলো শট নিয়েছেন। যেটা বলছিলেন, নিউজিল্যান্ডের আসলে এখানে হারানোর সুযোগ ছিল না, তারা যদি প্রথমে একটা গোল কনসিড করেছে আসলে তাদের কামব্যাক করতেই হতো, যে কারণে দ্বিতীয়ার্ধে তারা আমরা দেখেছি অল আউট ফুটবল খেলেছে, অল আউট অ্যাটাকে তারা গিয়েছে এবং তারা গোল শোধে খুব বেশি মরিয়া ছিল। সেই সুযোগটাই মনে হয় বেলজিয়াম সবচেয়ে বেশি কাজে লাগিয়েছে এবং তাদের ডিফেন্সের ফাঁকফোকরগুলো তারা, যেমন রোমেলো লুকাকু বদলি নেমে যে ম্যাজিকটা দেখালেন শেষ 10 মিনিটে, একটা গোল একটা অ্যাসিস্ট, সব মিলিয়ে বেলজিয়াম যোগ্য দল হিসেবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে চলে গেল। উরুগুয়ে এবারে বিশ্বকাপে একটা বড় আপসেট, স্পেনের বিপক্ষে তারা হেরে বিদায় নিল এবং এখন পর্যন্ত যদি বলেন বিশ্বকাপের সবচেয়ে বড় আপসেট উরুগুয়ে। গ্রুপ পর্ব থেকে তারা বাদ, যেহেতু অনেক ছোট ছোট দল থাকছে, 3 নম্বর দল হিসেবে ওঠার সুযোগ থাকছে, সেখানেও তারা সুযোগটাও নিতে পারলো না। সৌদি আরবিয়া এবং কাবো ভার্দে, যাদের কথা আসলে আলাদা করে না বললেই না। কেমন দেখেছেন খেলা? এই ম্যাচটা যদি বলেন, কাভারদের যদি একটু আলাদা করে বলতে হয়, আপনি যদি 3টা ম্যাচই দেখেন, প্রথম ম্যাচে তারা স্পেনকে যেভাবে রুখে দিয়েছে, তারপর উরুগুয়ের বিপক্ষে 2-2 গোলে ড্র করা, আজকে সৌদি আরবকে মানে ঠেকিয়ে দেওয়া। আপনি যদি চিন্তা করেন বিশ্বকাপের শুরুতে একদম অভিষিক্ত দল, মাত্র 6 লাখ মানুষের একটা দেশ, বাংলাদেশের মানুষের হিসাব করলে বাংলাদেশে যদি আমরা প্রায় 18 কোটি মানুষ ধরি, বাংলাদেশের থেকে 300 গুণ ছোট, মানে ক্যাপোভার্দের থেকে 300 গুণ বেশি মানুষ হচ্ছে বাংলাদেশে আছে। আমাদের ঢাকা শহরের যে কোনো একটা এলাকার কথা বললে হয়তো তার চেয়ে বেশি মানুষ, সেই 6 লাখ মানুষের দেশ ক্যাপোভার্দে, তারা স্পেনকে যেভাবে রুখে দিয়েছে, কেউ কল্পনাও করেনি স্পেনের মতো দলকে, যাদেরকে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ফেভারিট ধরা হচ্ছে, রেসে আছে টাইটেলের, সেই দলকে রুখে দেওয়ার পরে তারা উরুগুয়েকে ভেবেছিলাম যে তারা শুধু ডিফেন্সই করবে, তারা যে গোলও দিতে পারে উরুগুয়ের বিপক্ষে, তারা কিন্তু সেটা দেখিয়েছে। 2 গোলের পিছিয়ে পড়ার পর আবার সেই 2 গোল শোধ দেয়া, এটা কিন্তু অনেক বড় একটা অর্জন। এবং এই কাবো ভার্দে আপনি যদি কোয়ার্টার ফাইনালে বা 32তে আর্জেন্টিনার প্রতিপক্ষ, আর্জেন্টিনার জন্য কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি তহিদ। কারণ কি, এই কাবো ভার্দে যখন বিশ্বকাপে আসে, তারা আসার আগে বলেছিল তারা বিশ্বকাপের মূল মঞ্চে উঠেছে, এটা তাদের জন্য অনেক বড় বিষয়। তারা একদম ফ্রি, মানে ম্যাচটাকে ফান হিসেবে নিতে চায়।
এটাকে এনজয় করতে চায়। মানসিক চাপ না থাকাটাই বড় শক্তি। সেই শক্তিটা কিন্তু তারা ইতিমধ্যে প্রমাণ করেছে, এবং তারা যদি 32-তে এই চাপবিহীন ফুটবল খেলে আর্জেন্টিনা চাপে পড়ে যেতে পারে উল্টো। নিঃসন্দেহে আমরা আশা করব সেনেগাল ইরাককে হারিয়ে, যেই সেনেগাল এবং ইরাকের কথা আমরা গতকালকে বলছিলাম যে এই দুটো দলের পয়েন্ট একদম শূন্য, কিন্তু তারপরেও তাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা এখনো প্রবল। যদিও ইরাক -6-এ ছিল গোল ব্যবধানে, সেখানে সেনেগাল ছিল -3 সম্ভবত, সেখান থেকে তারা +2-তে চলে গেছে এবং 3 পয়েন্ট। নিঃসন্দেহে তারাও কিন্তু দাবিদার। আমরা যদি একটু মামুন আজকে রাতের ম্যাচগুলোতে যাই, আমরা যদি একটু ম্যানেজার মোডে ঢুকি, তাহলে হয়তো আমরা আজকে রাতের ম্যাচের শিডিউলটা জানতে পারবো। ক্রোয়েশিয়া এবং ঘানার একটা ম্যাচ রয়েছে 3টার সময়, এবং পানামা ইংল্যান্ডেরও খেলা রয়েছে 3টায়। যদিও সবচেয়ে বেশি আগ্রহের জায়গা ভোর 5:30টায় পর্তুগাল, বিগ ম্যাচ, কলম্বিয়া, এবং এরপরে রয়েছে সকালবেলা আর্জেন্টিনা এবং জর্ডান ম্যাচটা। আমরা অবশ্য সেই জায়গায় আসবো, তার আগে যদি আমরা একটু পর্তুগাল ম্যাচটা আলোচনা করি। মামুন, এই জায়গায় আসলে আপনার কি মনে হয়, পর্তুগাল এই কলম্বিয়া দুর্দান্ত তারা, এবং গ্রুপ পর্বে আপনিও আপনার প্রতিবেদনটা দেখছিলাম তারা শীর্ষে রয়েছে, তো সবকিছু মিলিয়ে আসলে কতটা চ্যালেঞ্জিং হবে পর্তুগালের জন্য এই ম্যাচ? আমার তো মনে হচ্ছে যে গ্রুপ পর্বে এখন পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে সবচেয়ে জমজমাট ম্যাচ হতে যাচ্ছে। আপনি যদি মানে শক্তিমত্তার কথা বলেন, প্রায় কাছাকাছি শক্তিমত্তার দুটি দল যখন মাঠে নামবে তখন তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর একটু আগে আমি পড়ালেখা করছিলাম যতটুকু, যে যেই ফরমেশনে তারা দুটো দল খেলে সামনের ম্যাচে, মানে আগামী রাতে যে ম্যাচটা আছে ভোর 5:30 বাংলাদেশ সময়, সেই ম্যাচে দুই দলই একই ফরমেশনে নামার সম্ভাবনা রয়েছে, 4-2-3-1। আপনি যদি দেখেন তাদের আরও বেশ কিছু ফরমেশন রয়েছে। সবচেয়ে বেশি ফরমেশন তারা যেটাতে খেলে অভ্যস্ত 4-3-3, একটু অ্যাটাকিং ফুটবল। কিন্তু আজকের ম্যাচে তারা সেই অ্যাটাকিং, একেবারে অল অ্যাটাকিংয়ে না গিয়ে কিছুটা মাঝ মাঠের উপরে জোর বাড়িয়ে নিয়ন্ত্রণ রেখে খেলার চেষ্টা করবে। সেই জায়গায় 4-2-3-1 যেমন পর্তুগাল বেছে নিয়েছে, ঠিক তেমনি কলম্বিয়াও কিন্তু 4-2-3-1 ফরমেশন বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফরমেশনে তারা নামার সম্ভাবনা রয়েছে, এবং দুই দলই, কলম্বিয়াও যদিও তাদের কিছু ফুটবলারকে রেস্ট দেওয়ার সম্ভাবনা আছে, পর্তুগাল দলে রেস্ট দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারা নিয়মিত যেই একাদশ আছে সেই একাদশের বেশিরভাগ ফুটবলারকেই নামাতে চায়, কারণ তারা 4 পয়েন্ট নিয়ে কিছুটা পিছিয়ে আছে এবং তারা চায় না যে রানার্স আপ হতে। তারা যদি রানার্স আপ হয় তাদের জন্য কিন্তু 32-তে কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করছে। সেই জায়গায় এই ম্যাচটা আসলে গুরুত্ব তারা এই কারণে দিচ্ছে বেশি, যে 32-তে গিয়ে প্রতিপক্ষ যাতে একটু সহজ পাওয়া যায়। আমরা যেমনটা দেখছিলাম প্রথম ম্যাচ শেষে ক্রিস্টিয়ানো রোনালদো এবং ব্রুনো ফার্নান্দেজের ক্রিস্টিয়ানো রোনালদোকে পাস না দেওয়ার যেটা প্রবণতা কিংবা সমালোচনা মাঠের বাইরে, যদিও নিশ্চয়ই এটা মাঠের ঘটনা না, সেই জায়গা থেকে কিছুটা তারা বেরিয়ে এসেছে। ব্রুনোর অ্যাসিস্টেই কিন্তু রোনালদো গোল করেছেন। শুধু অ্যাসিস্ট না, আপনি যদি একটা ফ্রি কিক দেখেন, রোনালদো ফ্রি কিক নিতে গিয়েছিলেন, সেখান থেকে ছেড়ে গিয়ে ফাঁকা জায়গায় চলে গেছে এবং ব্রুনো ফার্নান্দেজ সেখান থেকে চিপ করেছেন। দারুণ একটা মুহূর্ত ছিল। সেই গোলটা যদিও হয়নি, গোলটি হলে কিন্তু দারুণ একটা মুহূর্ত, বিশ্বকাপের ইতিহাসে নিঃসন্দেহে একটা সেরা গোলের তালিকায় সেটা থাকতে পারতো। আরেকটা জিনিস যেটা বলছিলাম, যে এই 32-তে পর্তুগাল যদি রানার্স আপ হয় এই গ্রুপ পর্বে, তাহলে কিন্তু তাদের জন্য ইংল্যান্ড কিংবা ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দল অপেক্ষা করছে, এটা কিন্তু তাদের মাথায় আছে। সেই জন্য তারা পূর্ণ শক্তির দলটা নিয়ে নামবে। এবং কলম্বিয়াও কিন্তু প্রথম ম্যাচে যেরকম সমালোচনার সম্মুখীন হয়েছিল, তারা কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। আপনি যেমনটা বলছিলেন, তাদেরও নিশ্চয়ই মাথায় সেটা থাকবে, গ্রুপ রানার্স আপ কোনোভাবেই হওয়া যাবে না, ইংল্যান্ডের এগেইনস্টে মাঠে নামা যাবে না, সবারই আসলে টার্গেটটা সেরকম থাকে। তো নিশ্চয়ই তাদেরও সেরকম একটা সম্ভাবনা রয়েছে। এই দুই দলের সমীকরণটা একটু ভিন্ন। অন্য দলগুলো যেমন যদি আর্জেন্টিনার কথা বলেন, ব্রাজিলের কথা বলেন, বা অন্য বড় দলগুলোর কথা বলেন, ফ্রান্সের কথা বলেন, তারা কিন্তু তাদের তৃতীয় ম্যাচটাতে কিছুটা কম শক্তির বা সাইড বেঞ্চের ফুটবলারদেরকে পরীক্ষা করে নিয়েছে। কিন্তু এই দুই দলের সেই সুযোগটা নেই। তাদেরকে আসলে পূর্ণ শক্তির দল নিয়ে নামতে হচ্ছে, যাতে 32-তে নকআউটে গিয়ে তারা যাতে চাপে না পড়ে বড় দলের বিপক্ষে সামলানো যায়। আরেকটা জিনিস এটার সাথেই চলে আসে, আপনি যদি নরওয়ের দেখেন, তারা কিন্তু আজকে হল্যান্ডকে খেলায়নি। তারা ওই সমীকরণটা মিলিয়েই মাঠে নেমেছিল যে তাদের 32-তে প্রতিপক্ষ কে হতে পারে। তারা সেই জন্য তাদের যারা নিয়মিত একাদশের অনেককে বেঞ্চে রেখেছে, পরবর্তীতে যে তারা যাতে সুযোগ পায়, ওই সহজ দলকে পায়, খেলার প্রতিপক্ষ রাউন্ড অফ 32-তে যারা আসলে খুব বেশি বিপদের সম্মুখীন না হতে হয়। অবশ্যই এরকম কৌশল বিশ্বকাপে আমরা এর আগেও দেখেছি, এবং আমার মনে হয় এতে দোষের কিছু নেই। আপনি এখানে চ্যাম্পিয়ন হতে এসেছেন। বাংলাদেশের মানুষ যেই ম্যাচের জন্য, বেশিরভাগ মানুষ আর কি, শুধু যে আর্জেন্টিনা ফ্যান তারা না, ব্রাজিল ফ্যানরাও কিন্তু নিশ্চয়ই এই ম্যাচের জন্য মুখিয়ে আছেন, কেউ আনন্দ উল্লাস করার জন্য, কেউ হয়তো ট্রল করার জন্য। তো সেই জায়গায় যদি আমরা যতটুকু আভাস পেয়েছি, লিওনেল স্কালোনি জানিয়েছেন মেসিকে তিনি তার শুরুর একাদশে রাখবেন না, অর্থাৎ বদলি হিসাবে নামতেও পারেন, কিন্তু এছাড়াও তার একাদশে নিশ্চয়ই প্রচুর পরিবর্তন তিনি করবেন। আমরা তো আভাস পেয়েছি যে পুরো একাদশে তিনি বদলে ফেলতে পারেন, যেহেতু তার একটা দলের কম্বিনেশন সাজানোর সুযোগ রয়েছে। দুই ধরনের বার্তা আছে।
আর্জেন্টিনা মেসিকে খেলাবেন এটা নিশ্চিত, এবং যেটি বলছেন যে পুরো একাদশ বদলে ফেলার বিষয়টি, পুরো একাদশ না বদলালেও এই একাদশের মানে আর্জেন্টিনার লাস্ট দুটো ম্যাচে যে একাদশ খেলেছে সেখান থেকে অন্তত 4 থেকে 5টা পরিবর্তন আসতে যাচ্ছে, এটা অনেকটাই নিশ্চিত। এবং সেখানে তিনি ডিফেন্ড লাইনে দুজনকে পরিবর্তন করবেন, মাঝে ডিপলকে একটু সাইডে করে প্যালাসিওসকে তিনি দেখার চেষ্টা করবেন, এবং সামনে একদম ফরওয়ার্ড লাইনে তিনি এখানে কিন্তু আলভারেজকে দেখার একটা চ্যালেঞ্জ নিতে পারেন। আলভারেজ আমরা জানি যে যদি বলি যে তার নিকনেম হচ্ছে স্পাইডারম্যান, তাকে হয়তো বা সবশেষ বিশ্বকাপে 2022 বিশ্বকাপে আলভারেজ কী করেছে সেটা সবাই দেখেছি। সেই জায়গাটায় মেসির অনুপস্থিতিতে, মেসি যদি কোনো কারণে ইনজুরিতে পড়ে বা তার দিন না যায়, ভালো দিন না যায়, সেদিন একজন ফরওয়ার্ড তো আর্জেন্টিনার লাগবে। আপনি যদি সেই জায়গায় নিয়মিত যে ফরওয়ার্ড খেলেন লাউতারো মার্টিনেজ, তিনি কিন্তু খুব এখনো পর্যন্ত সুবিধা করতে পারেন, তার কাছ থেকে একটা গোল আপনি পাননি। 5টা গোলই মেসি করেছেন। মেসির সব ম্যাচে গোল করবে এই আশা যদি আপনি করেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করেন। সেই আশা নিশ্চয়ই স্কালোনিও করবে না, সেই জন্যই তিনি আলভারেজকে এই ম্যাচটাতে বেশি সুযোগ দিতে চান। আপনি যদি এই পাশে দেখেন সিমিওনে আছে, এই পাশে গঞ্জালেজ আছে, এবং এই ম্যাচটাতে তিনি আলভারেজকে পরিকল্পনা করেই ম্যাচের মোমেন্টামটা সাজাতে চান এখন পর্যন্ত যে আভাসটা আছে। আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, আর্জেন্টিনার সবচেয়ে ফেভারিট পজিশন যেটা, ফরমেশন যেটা 4-3-3, যদিও স্কালোনি ম্যাচের মাঝখানে ফরমেশন চেঞ্জ করে নির্দিষ্ট ফরমেশনে বাধা থাকেন না, তবে এখন পর্যন্ত আভাস তারা 4-3-3 ফরমেশনে খেলবেন, হয়তো শুরুটা সেভাবেই করবেন তারা। এবং দেখছিলাম আপনি যে একাদশ সাজিয়েছেন, লো সেলসোকে রাখা হয়েছে এবং সেন্সিকে আনা হয়েছে, মন্তিয়াল ব্যাক করেছেন, ওতামেন্দিকে আপনি রেখেছেন, তার মানে ক্রিস্টিয়ান রোমেরোরও মাঠে নামার সম্ভাবনা নেই। রোমেরোর তো ইনজুরি একটা কনসার্ন আছে, রোমেরো এই ম্যাচে থাকছেন একদম নিশ্চিতভাবে, লিসান্দ্রো মার্টিনেজও এই ম্যাচে খেলার সম্ভাবনা কম। তো সেই হিসেবে দেখা যাচ্ছে আসলে 6-7টারও বেশি পরিবর্তন হয়ে যেতে পারে। প্রতিপক্ষ যেখানে জর্ডান, তারা অবশ্যই এরই মধ্যে বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে। বিশ্বকাপ থেকে বাদ পড়ার বিষয়টা আসলে এবার অনেকেই ভুল করছেন। আমরা যেটা দেখছি যে অনেক জায়গায় বলা হচ্ছে যে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল, আসলে কি তাই? এবারের বিশ্বকাপটা তো একটু আলাদা। এবারে বিশ্বকাপটা আলাদা, কারণ আপনি হচ্ছে শুধু গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স আপ হওয়ার পরেও আপনার আরেকটা সুযোগ থাকছে, থার্ড টিম হিসেবে আপনি যেতে পারবেন। 8টা সেরা থার্ড টিম, আমরা এই 8টা থার্ড টিম নিয়ে কথা বলতে চাই। তার আগে একটু আমরা দেখতে চাই আসলে এই টিমগুলো কারা কারা রয়েছে। আমাদের আরেকটা ট্যাব রয়েছে, সেখানে আমরা অবশ্য থার্ড টিমগুলো সাজানো রয়েছে, আমরা সেখানে একটু সুইচ করতে চাই। নিশ্চয়ই চলে এসেছে সেটাও। সুইডেন, ইকুয়েডর, বসনিয়ান হার্জেগোভিনা, প্যারাগুয়ে, সেনেগাল, ইরান, ক্রোয়েশিয়া, সাউথ কোরিয়া, এখন পর্যন্ত এই 8টা দল কিন্তু রেসে আছে এবং একেবারে কিন্তু উড়িয়ে দেওয়ার সুযোগ নেই আলজেরিয়া, স্কটল্যান্ডকেও। আলজেরিয়া, স্কটল্যান্ডের কিন্তু ভালো সুযোগ রয়েছে। আমরা যেটা বলছিলাম যে উরুগুয়ের কথা, উরুগুয়ে কিন্তু বাদ পড়ে গেছে, উরুগুয়ের আর কোনো সুযোগই নেই। উরুগুয়ের এই যে পয়েন্ট এখানে দেখাচ্ছে মাত্র 2 পয়েন্ট, তাদের আর কোনো সুযোগ নেই। এইখানে যদি সেরা 8-এর কথা চিন্তা করেন তাহলে আমরা হয়তোবা এই যে সেরা 8-এ এই 8টা দল এখন পর্যন্ত রেসে আছে 3 পয়েন্ট করে। এই 8-এর বাইরে আলজেরিয়া এবং স্কটল্যান্ড, এই দুটো দল ফাইট করবে। এই দুটো দলের এখনো ম্যাচ আছে। স্কটল্যান্ডের কিন্তু সব খেলা শেষ হয়ে গেছে, তারা 3টাই খেলেছে এবং তাদের কিন্তু গোল ব্যবধানও -3। তো সেই ক্ষেত্রে তাদের যতটুকু সুযোগ, আমার মনে হয় আলজেরিয়া যদি একটা ম্যাচ ড্র করতে পারে, স্কটল্যান্ডের সুযোগটাও কমে গেছে, আলজেরিয়ার সুযোগটা সবচেয়ে বেশি আছে। আলজেরিয়া এখানে উঠে যেতে পারে, ড্র কিংবা একটা জয়, এইখান থেকে একটা দলকে তারা বিপদে ফেলে দিতে পারে। এখন একটা ম্যাচ বাকি এবং যতটুকু তাদের সম্ভাবনা রয়েছে, তারা যদি কোনোভাবে ম্যাচটা ড্র করতে পারে তাহলে কিন্তু তারা এই 3 পয়েন্টের সমীকরণ ছেড়ে, অর্থাৎ 4 পয়েন্টে উঠে গেলে তারা হয়তো 6 বা 7 নম্বর পজিশন থেকেও কিন্তু 5-এও তারা চলে যেতে পারে। আপনি যদি এখানে একটা সমীকরণ দেখেন, আলজেরিয়ার একটা ম্যাচ বাকি আছে, আরেকটা ম্যাচ বাকি আছে, সাথে থাকে এখানে ক্রোয়েশিয়া যেহেতু একটা ম্যাচ বাকি আছে, তারা সেই ম্যাচটা ড্র কিংবা জয় করলেই তারা থ্রু করছে, তাতে কোনো সন্দেহ নেই, বা এই অবস্থায় থাকলেও তাদের থ্রু করার সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে সাউথ কোরিয়া আর আলজেরিয়ার মধ্যে সবচেয়ে বেশি টানাটানি হবে যে এই দুই দলের মধ্যে কে যাচ্ছে, এই পরিসংখ্যানটাই আপাতত এখনো স্কটল্যান্ডের কিন্তু স্কটল্যান্ডকে এখনো যদি আমরা 10 নম্বরে দেখি এবং তাদের ম্যাচ শেষ, কিন্তু সেই জায়গা থেকে তারাও কিন্তু একটা সুযোগ হয়তো পেতে পারে। আর কিভাবে পেতে পারে? ক্রোয়েশিয়ার যেহেতু 3 পয়েন্ট রয়েছে এবং ক্রোয়েশিয়ার কিন্তু গোল ব্যবধানটা -1, তারা যদি হেরে বসে কোনো কারণে এবং সেটা যদি 2 গোলের বেশি ব্যবধানে হয়, সেক্ষেত্রে কিন্তু স্কটল্যান্ড ক্রোয়েশিয়াকে টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনি সাউথ কোরিয়া কিংবা আলজেরিয়ার কথা বলতে পারেন, তারাও যদি হারে বড় ব্যবধানে, তাদেরও কিন্তু সেই বাদ পড়ার সুযোগটা রয়েছে। সেক্ষেত্রে স্কটল্যান্ডকে যেমন উরুগুয়ের আসলে আর কোনো সম্ভাবনাই নেই। এটাই বলছিলাম যে আসলে যে আলোচনাটা হচ্ছে মূলত যে বিশ্বকাপ থেকে বাদ পড়া, সেই সমীকরণটা এখনও বাকি। এখন পর্যন্ত কয়েকটা দলেরও নকআউট পর্বে চূড়ান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং সেই জায়গা থেকে কারা কার প্রতিপক্ষ হবে সেই সমীকরণটা হয়তো আমরা আর্জেন্টিনা ম্যাচের পরে জানতে পারবো। আপনার কাছে জানতে চাইবো আসলে আজকের প্রেডিকশন, পর্তুগালের আসলে এই ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের সম্ভাবনা কতটুকু?
পর্তুগালের সম্ভাবনা আমি ভালো দেখছি, কারণ সবশেষ ম্যাচে পর্তুগাল যেভাবে ফুটবল খেলেছে এবং তাদের টিমের যে কম্বিনেশন বা রসায়নটা জমে উঠেছে, সেই রসায়নটা যদি ধরে রাখতে পারে, ক্রিস্তিয়ানো রোনালদোকে কেন্দ্র করে যদি পর্তুগাল খেলতে পারে, আপনি জানেন যে ক্রিস্তিয়ানো রোনালদোর বয়স এখন কত, তিনি আপনার মাঠে 90 মিনিট সে ফুট দিতে পারবে না, যেমনটা মেসির ক্ষেত্রেও হয়। সেই চিন্তাটা করেই আপনাকে দলটা সাজাতে হবে। সেটা যদি করতে পারে, সেই রসায়নটা এই ব্রুনো ফার্নান্দেজদের সাথে সেই রসায়নটা জমে ওঠে, তাহলে 2-1 ব্যবধানে আমি আজকে পর্তুগালকে জয়ী দেখছি। আর্জেন্টিনা যেহেতু বলছিলেন 6 থেকে 7টা পরিবর্তন নিয়ে তারা মাঠে নামবে, সেই ক্ষেত্রে জর্ডানের বিপক্ষে ম্যাচটাকে বেশি কঠিন হয়ে যাবে নাকি তারা হেসে খেলে জিততে পারবে? খুব বেশি কঠিন হওয়ার সুযোগ নেই, কারণ জর্ডান খুব বেশি ডিফেন্সিভ ফুটবল খেলে। আপনি যদি তাদের ফরমেশনটা দেখেন 5-4 এরকম একটা 5-3-1 এরকম একটা ফরমেশন তারা সাজাচ্ছে, পুরো মানে ফুল ডিফেন্সিভ একটা ফরমেশন সাজাচ্ছে। তারপরেও আমি বলবো যে এই আর্জেন্টিনা টিম মেসিকে ছাড়াও অনবদ্য, কারণ হচ্ছে এই টিমটার কম্বিনেশন। আপনি যদি 2022 বিশ্বকাপের স্কোয়াডটা দেখেন, সেই স্কোয়াডের বেশিরভাগ ফুটবলার এখানে আছে, অনেক দিন ধরে তারা খেলছে একসাথে, তো সেই জায়গায় খুব বেশি সমস্যা হবে না। 3-1 ব্যবধান আমি বলবো আর্জেন্টিনা এই ম্যাচটা জিতবে। মামুন রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং দলগুলোর খবর জানানোর জন্য। নিশ্চয়ই পরবর্তীতে ম্যাচ শেষে নিশ্চয়ই আগামীকালকে আবারও দেখা হবে।